প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৩০। বাহিরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। বাহিরে বাজ না পড়লেও বর্তমানে আহানাফের ফ্ল্যাটে একটা বাজ ঠিকই পড়েছে। সাখাত আলম আহানাফকে কুহুর উপর থেকে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। আহানাফ কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে চলেছে, না আমি উঠবো না, উঠবো না আমি। সাখাত আলমের নিজেরই লজ্জা লাগছে এবার। কুহু নিজের হাসি আর আটকাতে পারল না, জোরে হেসে ফেলল সে। আহনাফ যে কেন উঠছে না তা সে ভালোই বুঝতে পারছে। সাখাত আলম কপাল কুঁচকালেন মেয়েকে হাসতে দেখে। মেয়েটা কি পাগল হয়ে গেল? আগেও তো ওর সাথে এমন একটা ঘটনা ঘটতে নিয়েছিল, এবার একই ঘটনা ঘটতে চলেছিল বলে কি সে পাগল হয়ে গেল? আহানাফ রাগী চোখে তাকালো কুহুর পানে। কুহুর হাসি থামছে না। হারুন রহমান পেছনে ঘুরে পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছল মেয়েটার করুণ অবস্থা দেখে। ঠিক কতটা আঘাত পেলেই না মানুষ এমন সময় হাসে। তার ভাবতেই খারাপ লাগছে যে তার ছোট মা পাগল হয়ে গেছে। মুখে রুমাল চেপে ভদ্রলোক ফুঁপিয়ে কেঁদে উঠলেন। গার্ডগুলো মুখ কুঁচকে দেখছে তাকে। কাঁদছে তো চোখে পানি কই, মনে হচ্ছে ডিজে গানের ভাইব দিচ্ছেন হেসকি তুলে। একজন গার্ড তার কান্নার শব্দের তালে সামনে পেছনে মাথা নেড়ে একটু নাচের ভঙ্গিমা চালালো। তার সাথে জন তা দেখে নিজেও এমন করতে লাগলো। একে একে সবগুলো গার্ড মাথা দোলাতে লাগলো। হারুন রহমান তাদের দিকে তাকাতেই তারা থেমে গেল। ঠিক তখন তাকে সাখাত আলম ডেকে উঠলেন, হারুন। হারুন রহমান রুমাল দিয়ে মুখ চেপে সামনে ঘুরলেন। সাখাত আলম তাকে দেখে যেতে বলে উঠলেন, নতুন জামাই সেজেছ কেন? হারুন রহমান সাথে সাথে রুমাল মুখ থেকে সরিয়ে পকেটে ঢোকালেন। এই ছেলেকে টেনে তুলো গার্ডস। আহনাব পড়েছে বিপাকে, আগে মাথা ফেটে পড়ছে তার। কুহু এদিকে হেসেই চলেছে। আহনাব বলে উঠল, মেয়ের বাসর রাতে এসে বাগড়া দিতে লজ্জা লাগে না? আপনার মতো নির্লজ্জ বাপ আমি দুটো দেখিনি। সাখাত আলম ও আহনাফের মতো করে বলে উঠল, মেয়ের বাপের সামনে এভাবে মেয়েকে জড়িয়ে ধরে রাখতে তোমার লজ্জা লাগে না? তোমার মতো নির্লজ্জ ছেলেও আমি দুটো দেখিনি। কুহুর হাসি থেমে গেল। আহনাফ জানে সে সাখাত আলমের মেয়ে, তাকে কিছু বলল না কেন তাহলে? এদিকে সাখাত আলম আহনাফকে ধরে টানছেন, অথচ সে শক্ত করে ধরে আছে কুহুকে। কুহু মৃদু আর্তনাদ করে উঠল এতে। সাখাত আলম ছেড়ে দিলেন। নিজেই লজ্জা পাচ্ছেন এবার। কুহু বলে উঠল, আপনারা বাইরে যান, 5 মিনিট দিন, আসছি আমরা। হোয়াট? সাখাত আলম ভোরকে বললেন, মেয়ে তাকে বাইরে যেতে বলছে। তিনি বলে উঠলেন, মাথা ঠিক আছে তোমার? কুহু বলে উঠল, আপনারা ভদ্রলোকের মতো দরজায় বেল বাজিয়ে আসলেই তো পারতেন, তাহলে মাথাটা খারাপ হতো না আর। কি? কুহু বলল, বাইরে যান, আমার আপনাদের দেখে লজ্জা লাগছে। সাখাত আলম আকাশ থেকে পড়লেন যেন এই কথা শুনে। উনি বলে উঠলেন, এই হতচ্ছাড়া তোকে ব্ল্যাকমেল করেছে তাই না রে মা? একে আমি পুলিশে দিব, চিন্তা কর। আহনাফ খেপে বলে উঠল, আপনার মেয়ে আমাকে জুতা দিয়ে দৌড়ানি দিছে আর আপনি আমাকে পুলিশে দিবেন? থম মেরে গেলেন যেন তারা। হারুন রহমান বলে উঠলেন, এসব কথায় বিশ্বাস করবেন না স্যার, আমি পুলিশে কল করছি। মেরে পাছা লাল করে দিব, দিয়েই দেখেন কল। আহনাফের কথা শুনে ভদ্রলোক ফোন রেখে নিজের পাছায় হাত বুলালেন। সাখাত আলম কিছু বলতে নিলে কুহু বলে উঠল, ভাই সত্যি লজ্জা লাগতেছে এবার, প্লিজ যান ভাই। সাখাত আলম মুখ কুঁচকে ফেললেন, আরে যান না। রাগে দাও দাও করে জ্বলে উঠল সাখাত আলমের মস্তিষ্ক। যা খুশি করুক এই মেয়ে। উঠে হনহন পায়ে বাহিরে চলে গেলেন তিনি। হারুন রহমান আর গার্ডরা তার পিছু নিল। তারা যেতে আহনাফ তৎক্ষণাৎ উঠে পড়ল, সোফায় রাখা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে ফেলল। কি লজ্জাজনক ব্যাপার, জীবনে প্রথম আহনাফ এমন সিচুয়েশনে পড়ল। কুহু এদিকে চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে। আঁচল আগে ঠিক করে ফেলেছিল, তবে কুচি এলোমেলো হয়ে বাজে অবস্থা। তার উপর আহনাফের মতো একটা হেলদি মানুষ তাকে চেপে রেখেছিল, চ্যাপটা হয়ে গেছে বোধ হয়। আহনাফ হঠাৎই তাকে কোলে তুলে নিল। হকচকিয়ে গেল মেয়েটা, জড়িয়ে ধরল আহনাফের গলা। আহনাফ ওকে নিয়ে রুমে গেল। এদিকে মনের মাঝে কৌতূহল দমন করতে না পেরে একটু ভেতরে উকি দিয়েছিলেন হারুন রহমান। দেখলো আহনাফ কুহুকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে। আহনাফ হঠাৎ পেছন ঘুরল, তখন হারুন রহমান হকচকিয়ে গেলেন। আহনাফ ওনাকে এক চোখ মারল। ভদ্রলোক ভোরকে মাথা সরিয়ে আনলেন। কে কোথায় আছো শুনছো? আমাদের আহনাফ বিয়ে করেছে। জেরিন বেগম চেঁচিয়ে বলছেন কথাগুলো। চোখে মুখে হাসি উপসে পড়ছে তার। যাক, ছেলেটা অবশেষে একটা ভালো কাজ করেছে, যেভাবেই করুক বিয়ে করেছে এটাই অনেক। জেরিন বেগমের চেঁচামেচি শুনে সবাই হলরুমে উপস্থিত হয়। রোদেলার ভেতর ধুকপুক ধুকপুক করছে। সে যা শুনল তা কি ঠিক? রাহুল বলে উঠল, কি হয়েছে ছোট মা? আহানা বিয়ে করেছে। অখিল শাহরিয়ার বলে উঠলেন, কাউকে না জানিয়ে কাকে বিয়ে করলো?
ওর নাকি পছন্দ ছিল, আর আহানাবকে তো চিনোই, যা ইচ্ছে তাই করে। তবে এই প্রথম সে একটা উত্তম কাজ করেছে। আল্লাহ, আমার আহানাব বিয়ে করেছে, সুখী করুক আল্লাহ ওদের। রোদেলা দুপা পিছিয়ে গেল, একটা শুকনো ঢোক গেল। এমন একটা দিন যে আসবে সেটা কি সে জানতো না? জানতো, তবে অবাধ্য মন কি আর মানে? প্রথম ভালোবাসা তার, কত আবেগ স্বপ্ন জুড়ে ছিল তার। কোনোদিন এটা ভাবতেও চায়নি যে আহানাব ভাই অন্য কারোর হবে। তাকে নিয়ে কত রঙিন স্বপ্ন বুনেছে সে। আজ সবটা একেবারে তছনছ হলো বুঝি। অন্য কারো স্বামী আসছে, অন্যের স্বামীকে নিয়ে এসব ভাবাটাও যে পাপ। রোদেলার গলায় বুঝি ফাঁসের দড়ি পরিয়ে দিল কেউ। চোখটা হঠাৎ ঝাপসা হয়ে গেল তার। পানিতে টইটম্বর চোখের কটর, নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে আজ। এখানে আর থাকা যাবে না। রোদেলা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল, সবাই তাকালো সেদিকে। রাহুল কপাল কুঁচকালো, এখনো কি ভুলতে পারেনি সে? চল শক্ত হলো তার। ভুলতে যে তোমাকে হবেই বেবি গার্ল, তোমার সবটা জুড়ে শুধু আমি থাকবো, শুধু আমি। রোদেলা দরজাটা লক করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। চিৎকার করে আসছে কাঁদে। এই কান্না শেষ হবে কোনোদিন আদৌ? আহানাব ভাইকে না পাওয়ার জ্বালা তাকে তিলে তিলে শেষ করবে। রোদেলা ভাঙা স্বরে বলে, কেন আহানাব ভাই, কেন? কেন আমাকে ভালোবাসলেন না? আমার হৃদয়টা যে আপনাকে না পাওয়ার দহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন কুহুকে ভালোবাসলেন, আমাকে নয়? আল্লাহ, এই যন্ত্রণা আমি কেমন করে সইব? বালিশ ভিজে যাচ্ছে তার চোখের পানিতে, ভেতরটা ভেঙে চুরে আসতে তার। চোখের পানি শুকিয়ে গেলেও যেন আহনাব ভাইকে না পাওয়ার আক্ষেপ তার ফোরাবে না। কিন্তু এখানে যে কিছু করার নেই। তার ভালোবাসাটা ছিল একপাক্ষিক। একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা যে এক আকাশ সম। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার, হেসকি তুলে তুলে কাঁদছে। আহানাব ভাইয়ার নেই, কিছুতেই মনটা মানতে পারছে না এই তিক্ত সত্যটা। একটা সময় হেসকেও বন্ধ হয়ে গেল, একদম নীরব হয়ে গেল সে। গালে চোখের অশ্রুকণাগুলো শুকিয়ে গিয়েছে। অনুভূতিহীন নয়নে সামনে তাকিয়ে সে। মনের গহীনে কোথাও একটা ব্যথাতুর সুর ভেসে চলে। রোদেলা উঠে বসে, ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটায়, জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। বাহিরে এসে মুখ মুছে বিছানায় বসে, মাথা ঠান্ডা করে সে। ওরা বিয়ে করলো অথচ কিছু জানালো না তো। কুহু তো কিছু বলল না, আর হঠাৎ কাউকে না জানিয়ে বিয়ে। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ে, বিছানার পাশে ছোট্ট ডয়ারটা খুলে বেরিয়ে আসে আহনাফের কিছু ছবি। রোদেলা ছবিগুলোতে আলতো হাত বুলিয়ে দেয়। চোখের অশ্রুকণা গড়িয়ে পড়ে একটা ছবির ওপর। রোদেলা ছবিটা বুকে জড়িয়ে ধরে। এরপর চোখের পানি মুছে ছবিটাতে হাত বুলিয়ে বলে, এজন্যই বোধহয় বলে নারীর রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমার ভাগ্যে নেই, এতটাই জঘন্য আমার ভাগ্য। হঠাৎ রোদেলা ফোনটা শব্দ করে বেজে ওঠে। সে পাশ থেকে ফোনটা নেয়। অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকায়। এখন আবার কে কল করলো? রোদেলা নাক টেনে রিসিভ করে ফোন। হ্যালো। ভেসে এলো এক পুরুষালী ডিপ ভয়েস। হ্যালো বেবি গার্ল, হোয়াই আর ইউ ক্রাইং জান? রোদেলা এক মুহূর্তের জন্য থমকায়। বেবি গার্ল? রাহুল না ডাকে এটা বলে রাহুল কল করলো, কিন্তু ভয়েসটা কেমন যেন। কে? ইয়োর উডবি? রোদেলা বিরক্তিতে মুখ কুচকায়। রাহুল কল করছে, কিন্তু সে জানলো কেমন করে যে রোদেলা কাঁদছে? রোদেলা বলে উঠল, আপনি জানলেন কিভাবে যে আমি কাঁদছি? আর আপনার ভয়েস এমন লাগছে কেন? রাফি হাসে, ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই না তার জন্য। সাধারণত এই ডিপ ভয়েসে সে কারোর সাথে কথা বলে না। তার মতে এটা পার্সোনালিটির সাথে যায় না। ডু ইউ নো হু আই অ্যাম? ব্রিটিশদের মতো ইংরেজিতে কথা বলছেন যে, বাংলায় বললে কি আপনার উপর ঠাডা পড়ব? ওকে, তুমি আমাকে চেনো? রোদেলার মেজাজ খারাপ হলো। আপনার পরিচয় জানতে কল করেছেন? নিজে জানেন না আপনি কে? আমি সেই ব্যক্তি, সে তোমাকে রোজ সতর্ক করতাম। তোমার ভালোবাসাটা একপাক্ষিক, সেটা তোমাকে বোঝাতাম। রোদেলা হতভম্ব হয়ে গেল। ওই ব্যক্তি রাহুল না? সে জানতো রাহুল। রোদেলা বলে উঠল, আপনার নাম কি? নাম দিয়া কাম কি? শালা তুই খা, বলবো? রাফি হকচকিয়ে গেল। কি বেয়াদব! সে বলে উঠল, ইউ আর টু মাচ নটি। তাতে আপনার কি? আর আপনি আমাকে চেনেন কিভাবে? এত কিছু কিভাবে জানেন? সেসব বাদ, এখন একটা পার্সেল যাবে, সেটা রিসিভ করবে। আই হোপ ইউ উইল। বাংলায় বলেন। রাফি হেসে বলে, আশা করি তুমি খুশি হবে। কিসের পার্সেল? বেশি কথা আমার পছন্দ না, যা বলছি তাই করবে। আর যদি কান্না করতে দেখি তাহলে তোমার আহানাব ভাই শেষ, মাইন্ড ইট। এই কি কি বললেন? তুমি যদি আর কাঁদো তাহলে তোমার আহানাব ভাইকে উড়িয়ে দিব, কজ ইউ আর অনলি মাইন। কাঁদলে আমার জন্য কাঁদবে, আন্ডারস্ট্যান্ড? রোদেলা স্তব্ধ হয়ে গেল। এটা আবার নতুন কোন ঝামেলার উৎপত্তি হলো? তার পরিচিত কেউ নাকি অপরিচিত? রাফি কল কেটে ফোঁস করে শ্বাস ছাড়ল।
কেশে গলা ঠিক করলো আর নিজেকে প্রস্তুত করলো আজকে রাতের জন্য। তুমি এই রাতেই চলে এসেছো, পাগল নাকি? নাতাশা মুচকি হেসে বলে, সমস্যা নেই, আয়ান কোথায়? রাইফা ফোঁস করে শ্বাস ছেড়ে ওর রুমের দিকে নিয়ে যায়। মাঝপথে দেখা হয় আনোয়ারা বেগমের সাথে। মেজাজ বিগড়ে ওনার, ছেলেটা ঝাড়ুটা দিয়ে আবার না হয় খিল দিত, কিন্তু দরজা খুললই না। এক সময় তো ঠিকই খুলবে। তখন পুরো বাড়ি ঝাড় দেওয়াবে ওকে দিয়ে। নাতাশাকে দেখে বলে উঠল, এই মেয়েকে। নাতাশা রাইফার দিকে তাকায়, আয়নের মাইনি। নাতাশার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আনোয়ারা বেগম ওকে নিচ থেকে উপর পরক করছে, পরনে কালো রঙের বোরকা আর হিজাব। হঠাৎই নাতাশা ধরফরিয়ে আনোয়ারা বেগমের পা ধরে। ভদ্রমহিলা ভয়ে লাফিয়ে ওঠেন। নাতাশা মূলত সালাম করছিল। আনোয়ারা বেগম বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। এভাবে কেউ সালাম করে? ভয়টাকে চেপে রেখে কাঁপা কাঁপা স্বরে বললেন, দিদি দীর্ঘায়ু হোক তোমার। নাতাশা মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনার ছেলের বউ। কি? চমকে তাকালেন আনোয়ারা বেগম। রাইফা ঠোঁট চেপে হাসে। নাতাশা পরক্ষণেই বলে, বন্ধু বন্ধু। ও তাই বলো। জি, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আয়নকে বাইরে বের করে আনছি। আনোয়ারা বেগম ওর কনফিডেন্স দেখে অবাকই হলেন। পরক্ষণেই বললেন, আয়নের মেয়ে বন্ধু আছে? কখনো বলল না তো। নাম কি তোমার? নাতাশা আরশিয়া। নাতাশার উত্তর শুনে আনোয়ারা বেগম বললেন, ও, দেখো পারো কিনা বের করতে। নাতাশা মুচকি হেসে এগিয়ে যায়। সব প্ল্যান করেই যেন সে এসেছে। রাইফাকে বলল, আপু কিছু কাগজ আর একটা ম্যাচ দিন। অ্যাঁ? আহা, দিনই না। রাইফা হতবিহ্বলিত হয়েই কাগজ আর ম্যাচ আনতে চলে যায়। আনোয়ারা বেগম দেখছে সবটা। মেয়েটাকে ভালো করে পরখ করছেন। রাইফা ওগুলো নিয়ে হাজির হতেই নাতাশা মুচকি হাসে। বোরকায় হাতাটা উঁচুতে উঠিয়ে কাগজগুলো আয়নের দরজার সামনে রেখে ম্যাচ থেকে কাঠি বের করে আগুন ধরালো। কাগজে লাগাতেই আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, আরে কি? শশ! নাতাশা চুপ থাকতে বলল। আনোয়ারা বেগম থেমে গেলেন। কুহুর একটা ছবি নিয়ে ফ্লোরে বসেছিল আয়ান। চোখ দুটো ফোলা ফোলা, বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ কেঁদেছে। হঠাৎই তার নজর গেল তার তৈরি করা প্ল্যানের কাগজের দিকে। সুযোগই পেল না সে। কুহুর হাস্যজ্জ্বল ছবির দিকে তাকিয়ে বলল, ধোকা দিয়েছিস তুই আমাকে সুহাসিনী। আমার এই চোখের পানির মূল্য তোকে দিতেই হবে। আমি কাঁদব আর তুই সংসার করবি। আগুন জ্বালিয়ে দিব আমি তোর সংসার। হঠাৎ নাকে পোড়া পোড়া গন্ধ আসতেই তার কথা থেমে যায়। দরজা দিয়ে ধোঁয়া আসতে দেখে চমকে উঠল সে। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আগুন দেখা যাচ্ছে। তার বাড়িতে কে আগুন লাগালো? আয় হাই! আয়নের বুঝে আসে না সে কিছু করার আগে তার উপর এরকম গজব পড়ে কেন। এইমাত্র কুহুর সংসারে আগুন লাগানোর কথা ভাবছিল, আর এখন হঠাৎ চিৎকার শুনতে পেল তার মা আর রাইফা আগুন আগুন বলে চেঁচাচ্ছে। আয়ন কুহুর ছবিটা ফেলে দিয়ে ধরফরিয়ে দরজা খোলে। দরজা খুলতেই নাতাশা হুমড়ি খেয়ে পড়ে তার বুকের ওপর। বেচারি কান পেতেছিল আয়ন আসছে কিনা সেটা বুঝতে। আয়ন ভড়কে যায়। রাইফা চেঁচিয়ে ওঠে, ইয়েস, প্ল্যান সাকসেসফুল। আনোয়ারা বেগম দৌড়ে গিয়ে ঝাড়ুটা নিয়ে বাহিরে আসেন। তিনি ঝাড়ুটাকে জড়িয়ে ধরেন যেন কতকালের বন্ধন। তিনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। দিনে 24 বার ঝাড়ু দেওয়া তার অভ্যাস। আয়ন নাতাশাকে বাহু ধরে দাঁড় করিয়ে বলে, তুমি কি করছো এখানে? নাতাশা মুচকি হেসে বলে, তোমার সাথে দেখা করতে এলাম। আয়ন নাতাশার উপরেও আজ রেগে। আহনাফের বিয়ের ব্যাপারে সে নিশ্চয়ই জানতো, তাও কেন তাকে বলল না? সে তো জানতো কুহুকে আয়ন কতটা ভালোবাসে। আয়ন কঠোর স্বরে বলে উঠল, চলে যাও এখান থেকে নাতাশা, তোমার মুখ দেখতে চাই না আমি। তাহলে চোখে টেপ মেরে রাখো। ফাজলামো করবে না একদম। নাতাশা ভেতরে গেল। আয়ন বলে উঠল, বেরিয়ে যেতে বলেছি তোমাকে আমি। আনোয়ারা বেগম ধমকে উঠলেন, এই চুপ! আমরা এতক্ষণ চেষ্টা করেও দরজা খোলাতে পারিনি, আরও কি সুন্দর এসেই করে ফেলেছে সেটা। এদিকে আয় তো মা। নাতাশা যাওয়ার আগে আনোয়ারা বেগমই গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন কপালে। আয়ন বলল, তোমরা এসব পিরিত বাহিরে গিয়ে করো। তুই আমাকে বেরিয়ে যেতে বললি বাবু? আনোয়ারা বেগম আবেগী স্বরে বললেন। আয়ান চরসূচক শব্দ করল। নাতাশা বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই আয়ান। আমি চাই না। আনোয়ারা বেগম বলে উঠলেন, তুই বলবি না, তোর বাপ বলবে কথা। বাপকেই আনো। কথাটা বলেই জিভ কাটল আয়ান। আনোয়ারা বেগম ঝাড়ুটা দিয়ে ওর পেছনে দিল একবারই। নাতাশা ফিক করে হেসে ফেলে অন্যদিকে ঘোরে। আয়ান মায়ের দিকে হতাশ চোখে তাকালো। আনোয়ারা বেগম বলে উঠলেন, কত বড় বেয়াদব! বলে বাপ কেন? আজ তোর একদিন কি আমার একদিন? আনোয়ারা শাড়ির আঁচলটা কোমরে গুজলো। কেউ কিছু বলার আগে ভদ্রমহিলা ঝাড়ু নিয়ে ওকে তাড়া করতে লাগলো। আয়ান নিজের দুঃখ ভুলে দৌড়াচ্ছে। থাম বেয়াদব ছেলে! স্যাকার মা কি বাপ! আগেই এমন একটা মার দিলে সিধে হয়ে যেতি। নাতাশা আর রাইফা হো হো করে হেসে ফেলে। আয়ান বলছে,
মধ্যবিত্ত পরিবারে স্যাকা খেয়েও শান্তি নেই। আনোয়ারা বেগম এটা শুনে ঝাড়ুটা ছুঁড়ে মারলেন। আয়ান আর্তনাদ করে উঠল। মান সম্মান রাখল না তার মা। আমি বলছি না আমার মেয়েকে আমি নিয়ে যাব। আমি বলছি না আমার বউ আমার কাছে থাকবে। সাখাত আলম আর আহনাব দুজন কুহুর দুহাত ধরে টানছে আর বলছে কথাগুলা। কুহু বলে উঠল, শরীরটা ব্যথা করতেছিল, এখন আরাম লাগতেছে। দুজনই রক্তচক্ষু কুহুর কথা শুনে ভ্যাবাচ্যাকা খেলো। তবে আহনাব সেসব পাত্তা না দিয়ে বলল, বিয়ে করছি আমি, বউ আমার থাকবেও আমার কাছে। জন্ম তো দিছি আমি, আপনি না আপনার বউ দিছে। বউয়ের পেটে বাচ্চা আসলো কিভাবে আমার কর্তৃত্ব সব। বউ না থাকলে দিতেন কারে সব কর্তৃত্ব আন্টির। কুহুর কানটা গরম হয়ে গেল এদের কথা শুনে। যেমন জামাই তেমন শ্বশুর। সাখাত আলম বলে উঠলেন, যারই হোক মেয়ে তো আমার ছিল, এখন সে আমার বউ। সাখাত আলম কুহুর হাত ধরে টেনে বললেন, আগে আমার মেয়ে। আহনাব অপর হাত ধরে টান মেরে বলল, আগের দিন বাগে খাইছে, এখন সে আমার বউ। হারুন রহমান একবার সাখাত আলমকে দেখছেন, একবার আহনাবকে দেখছেন। হঠাৎ সাখাত রিভলভার বের করে আহনাবের দিকে তাক করলেন। আহনাবও তৈরিই ছিল। সেও নিজের রিভলভার বের করে ওনার দিকে তাক করল। দুজনেই অপর হাত এখনো কুহুকে ধরে। কুহু একটা শুকনো ঢোক গিলল। সাখাত আলম বললেন, ছেড়ে দাও আমার মেয়েকে। আহানাব বলল, ছেড়ে দিন আমার বউকে। মানি না আমি এই বিয়ে। বিয়ে তো আপনাকে করিনি, যা করার আপনার মেয়ের সাথে করব। আপনি মানলেই কি আর না মানলেই কি। কুহু চোখ বড় বড় করে তাকালো আহনাবের পানে। একটু তো লজ্জা করো। সাখাত আলম ক্রোধে ফেটে পড়ে বললেন, হাত ছাড়ো আহনাব। আশ্চর্য তো, আপনি শ্বশুর, শ্বশুরের মতো থাকেন। সঙ্গী লাগলে বলবেন নাতি নাতনি এনে দিব, বউ নিয়ে টানাটানি করছেন কেন। সাখাত আলম দাঁতে দাঁত পিষে বললেন, শুট করে দিব কিন্তু। মেয়েকে বিধবা বানানোর এত শখ। হারুন রহমান পাকনামি করে বললেন, ছোট মাকে আমরা অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিব। আহনাব ঘাড় বাঁকা করে দেখলো ওনাকে, এরপর বলল, শুনতে পাইনি কি বললেন। বললাম অন্য একজনের সাথে বিয়ে দিব, তাহলেই তো হলো। একটু পেছনে ঘোরেন তো। ভদ্রলোক হকচকালেন। কেন? ঘুরেই দেখান না, চমক আছে। ভদ্রলোক চমক দেখার জন্যই ঘুরলেন বোধ হয়। কৌতূহল দমিয়ে রাখতে পারেন না তিনি। পেছনে ঘুরতে একটা গুলির শব্দ শোনা গেল। সবাই চোখ খিচে চেঁচিয়ে উঠল। হারুন রহমান দেওয়ালের সাথে চিপকে গেছেন ভয়ে। পিটপিট করে চোখ খুললেন তিনি, হাত পা পরক করলেন। না, বাবা তার কিছু হঠাৎ তিনি খেয়াল করলেন রক্ত পড়ছে। পেছনে ঘোরেন ভদ্রলোক, এরপরে চেঁচিয়ে উঠলেন, ও মা গো! এমন চমক দিবে জানলে দৌড়ে পালাতো সে। কুহু হাসবে না কাঁদবে বুঝলো না। হারুন রহমান লাফাচ্ছেন। সাখাত আলম রক্তচক্ষু নিক্ষেপ করলো আহনাবের পানে। বডিগার্ডদের নির্দেশ দিতেই তারা হারুন রহমানকে চ্যাংদোলা করে নিয়ে যেতে লাগলো। আহনাব তখন বলে উঠল, ভবিষ্যতে আমার সাথে কথা বলার আগে 100বার ভেবে বলবেন। শ্বশুরের অ্যাসিস্ট্যান্ট বলে পাছায় মারলাম গুলি, অন্যথায় মাথায় মারতাম। হারুন রহমান মনে মনে বললেন, শেষ রক্ষা হলো না গো, বাঁচাতে পারলাম না আমার পা। ও মা গো! আহনাব কুহুকে টান মেরে নিজের কাছে এনে জোর গলায় বলল, আমার সাথেই থাকবে ও। সাখাত আলম দাঁতে দাঁত পিষে কুহুর দিকে তাকালেন, বললেন, তুমি কি চাও। কুহু একটা শুকনো ঢোক গেল। আহনাবের হাতের বাঁধন ধীরে হলো তার কোমরে। বুঝলো তার সাথে থাকার কথা বলতে বলছে। কুহু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি বলো তিলোত্তমা। আহনাফের শান্ত স্বরটা ভয়ঙ্কর শোনালো। সাখাত আলম বলে উঠলেন, ও তোমার বাবার শত্রু সানায়া, তোমাকেও ভালোবাসে না মা। ও তোমার সাথে নাটক করছে, সবটা করছে প্রতিশোধ নিতে। বাবার কাছে আসো মা। কুহু বাবার দিকে তাকায়। পরক্ষণেই মনে পড়ে যায় তার বাবা একজন খুনি। আর সবচেয়ে বড় কথা, আহনাব তার বাবাকে মেরে ফেলবে। এখন সে বাবার সাথে গিয়ে ওর রাগটা বাড়িয়ে দেওয়ার মতো ভুল করবে না। সে বলে উঠল, ঘুম পাচ্ছে আহনাব, রুমে যাব। সাখাত আলম আহত চোখে তাকালেন। আহনাব হাসল বিজয়ের হাসি। সে কুহুকে ছেড়ে বলল, রুমে যাও সোনা, আমি আসছি। কুহু চলে গেল। যাওয়ার আগে একবার তাকালো বাবার পানে। ভদ্রলোক আজকে ব্যথিত হলেন মেয়ের সিদ্ধান্তে। আহনাব বলে উঠল, শত্রু থেকে শ্বশুর জামাই হয়ে গেলাম, খেলা তো এবার জমবে শ্বশুরজি। সাখাত আলম আহনাফের কলার চেপে ধরে, খুন করে ফেলবো আমার মেয়ের কোনো ক্ষতি করলে। আহনাফ হাসে, ছাড়িয়ে নেয় কলার, এরপর বলে, আপনার মেয়েই হবে আমার হাতিয়ার, তিলে তিলে মারবো, বিশ্বাস করুন, একদম। সাখাত আলম বলে উঠলেন, মুখোশধারী তোর এই রূপ আমি আমার মেয়ের সামনে আনবই। আর আমার মেয়ের গায়ে যদি একটা আঁচ লাগে, বিশ্বাস করা হানাপ, ধ্বংস করে ফেলবো সব। দেন বেস্ট অফ লাক। সাখাত আলম রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেতে লাগলেন। হঠাৎ পেছনে ঘুরলেন। মনটা মানছে না। মেয়েটাকে বিপদের মুখে রেখে যেতে বড্ড কষ্ট হচ্ছে।
মেয়েটা জানেও না সে কোথায় এসে পড়ছে। আহনাব তার তাকানোর মাঝেই দরজা বন্ধ করে ফেললো। এরপরে অট্টহাসিতে ফেটে পড়ল। ব্যাব্রো আহনাব, কি অভিনয়টা না করলি! তুই মারবি, তাও কিনা তোর তিলোত্তমাকে! যে মেয়ে তোর দিকে তাকালে তুই নিজেই খুন হয়ে যাস, তুই তাকে মারবি! নাইট জোকস! আহনাব হাসতে লাগলো জোরে জোরে। কুহু রুম থেকে খেকিয়ে উঠল, খ্যাকশিয়ালের মতো করছেন কেন? অনলি ফর ইউ বেবি। তোর নানি বেবি বাঙ্গির পোলা। আহানা হাসছে, ভালো ভয় দেখিয়েছে সাখাত আলমকে। রাতের ঘুম হারাম হয়ে যাবে লোকটার। ইস, পৈশাসিক আনন্দ! গভীর রাত, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটা অবয়ব এই রাতে দেওয়াল ডিঙিয়ে সাহারিয়ার কুঞ্জে প্রবেশ করলো। হাত ছুলে গেছে বোধ হয়, সেসব সে পরোয়া করলো না। সে গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছে। গাছের শুকনো পাতায় পা পড়তেই মসমস শব্দ হলো। একটা জায়গায় এসে থামলো সে। কাঁধে ঝুলছে ব্যাগ। সে পাইপ বেয়ে উঠতে উপরে শুরু করলো। বহু কষ্টে বেলকনিতে এসে পৌঁছালো। দরজা খোলাই ছিল বেলকনির, তাই অসুবিধা হলো না ভেতরে প্রবেশ করতে। রাহুল গভীর ঘুমে আচ্ছন্ন। অবয়বটা সেই দিকে এগিয়ে গেল, ব্যাগ থেকে কি একটা বের করে রাহুলের উপর স্প্রে করে দিল। এরপর একে একে বের করলো জিনিসপত্র। একটা বাটিতে আলকাট্রা ঢাললো। ব্রাশে আলকাট্রা লাগিয়ে সুন্দর করে রাহুলের সিগারেটে পোড়া ওষ্ঠে লাগাতে লাগলো। গান ধরলো, ঠোঁটে লাগাবো কালা আলকাট্রা হই। বেশি করে আলকাট্রা লাগিয়ে দিল ওর ওষ্ঠে। এরপর হুডিটা ফেলে দিল। ঠোঁটে বিশ্বজয়ের হাসি। ড্রিম লাইটের আবছা আলোয় ফুটে উঠল তার মুখে। আরে, রাফি রাফি! পৈশাসিক হাসি দিয়ে বলল, যা আরো খা চুমু, একদম লেপে দিয়েছি। শালা মাদারবোর্ড, আর মাইয়া পাইলা না। রাফি সব জিনিসপত্র ব্যাগে ভরে ফেললো। যাওয়ার আগে ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে হিসিয়ে বলল, শি ইজ অনলি মাইন।